আচ্ছা, চলো স্টার্ট করা যাক। সরি, হ্যাঁ, ঘুরছি, দাঁড়াও, পেনটা নিয়ে নি। হ্যাঁ, লেটস স্টার্ট। আচ্ছা, আয়নিক ইকুইলিব্রিয়ামের একটা আমাদের মোটামুটি আমার যে প্ল্যানিং গুলো করা ছিল, তাতে আজকের মধ্যে বিষয়টা মোটামুটি একটা জায়গায় দাঁড়াবে। আমি এর পর দেখছি ফিজিক্যাল কেমিস্ট্রিতে যেটা দিয়েছিলাম, ওয়েটেজ অনুযায়ী কি থাকছে সেই চ্যাপ্টারটা দিয়ে দেব। তো সেই চ্যাপ্টারটা দিয়ে, মানে সেই চ্যাপ্টারের বিষয়গুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে যে জিনিসটা তোমাদের ওই ইনঅর্গ্যানিকের, তারপরে অর্গ্যানিকের পোর্শনে দেখছি হাই ওয়েটেজ একটু অ্যানালিসিস করে যে কোনগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা মোটামুটি, আজকে ডিসেম্বর তো, ওই ধরো ফেব্রুয়ারির মধ্যে মোটামুটি বেসিক জায়গা কভার হয়ে যাবে, মেজর যে জিনিসপত্র। কারণ মার্চ এপ্রিল তো মূলত ওয়ান শট চলবে, ওয়ান শট আছে, পিওয়াইকিউ সলভিং আছে, এইসব চলবে, তো ঠিক আছে আপাতত। আচ্ছা, আজকেও মূলত আমি এখানে টপিক গুলো লিখেছি ঠিকই, তবে কি আয়নিক ইকুইলিব্রিয়াম, দেখো লোহাই লোহাকে কাটবে। তো আয়নিক ইকুইলিব্রিয়াম যেহেতু নিউমেরিক্যাল বা ফর্মুলা গুলো কোথায়, আমি অঙ্ক ধরে ধরে দেখিয়ে দেবো কোথায় কোনটা প্রয়োগ করছি, ঠিক আছে। মূলত আমরা প্রবলেমের মধ্যে দিয়ে থিওরির জায়গাগুলোকে কভার আপ করে নেব। আগের দিন বেশ কিছু পিএইচ এর প্রশ্ন করেছিলাম, তো আজকে আমি বাফার হাইড্রোলিসিস এই পোর্শন গুলো দিয়ে আসবো। সলিউবিলিটি, যে মূল যে জায়গাগুলো এই ডাব্লিউবিজি জায়গাতে বেশিরভাগ ক্ষেত্রে জিজ্ঞেস করা হয়। তো আসি। আচ্ছা, এইটা তোমাদের যা যা বিষয় রয়েছে আমাদেরকে জয়েন করার জন্য 11-12 ডাব্লিউবিজি যেই মানে ডাব্লিউবিজি পোর্শন এবং 9-10 এর পার্টে যা করণীয় রয়েছে করে নিও প্রত্যেকে। চলো আমরা শুরু করি। আচ্ছা, আমি এখানে হয়তো টপিকের মধ্যে এই সলিবিলিটি, প্রোডাক্ট, কমন অ্যান্ড এফেক্টস, আমি এই টপিক একবারই একটা স্ট্রনশিয়ামের কোয়েশ্চেন পেয়েছিলাম। আচ্ছা, তো আমরা সল্ট হাইড্রোলিসিস থেকে প্রথম যদি আসার চেষ্টা করি, দেখো এই প্রশ্নটা খুব সম্ভবত আমি আগের ক্লাসে করিয়েছি, এই প্রশ্নটা আগের দিন করানো প্রশ্ন। তোমাকে তবু একবার ছোট্ট করে বলে দিই যে কেন এটা সল্ট হাইড্রোলিসিসের আওতায় আসবে, কি কারণ রয়েছে এটাকে আমরা সল্ট হাইড্রোলিসিস বলবো। তুমি এই জায়গাটা যদি খেয়াল করো, এত মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা একটা উইক বেস, তার সঙ্গে 40 ml তুমি কি ব্যবহার করেছো, HCl, তাহলে এটা হলো একটি দুর্বল ক্ষার, তার সাথে এটা হচ্ছে একটা স্ট্রং অ্যাসিড। এবার সল্ট হাইড্রোলিসিস কেন, সল্ট হাইড্রোলিসিস হওয়ার জন্য যে কারণটা বলেছিলাম এখানেও একই জিনিস বলবো। তুমি যদি এদেরকে গুণ করো, গুণ করে দেখো তুমি কত পাবে, 2 মিলিমোল, কারণ ভলিউমটা মিলিলিটারে আছে। আমি যদি এন ফ্যাক্টর মাল্টিপ্লাই করি তাহলে মিলি ইকুইভ্যালেন্ট হয়ে যাবে, ইকুইভ্যালেন্স হয়ে যাবে। তো এটা 2 মিলিমোল বা 2 মিলি ইকুইভ্যালেন্স, যে যেটা লিখতে চায়। সিমিলারলি যদি তুমি 40 ml 0.05 করো, 40 ইন্টু 5 ইন্টু 10⁻⁻², দেখো এটাও কি হবে। আচ্ছা, কনসেপ্টটা কি, যখন অ্যাসিড এবং বেস যে দুজন আমার নিউট্রালাইজেশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে, যদি দুজনের অ্যামাউন্ট সেম হয়ে যায়, কি বললাম, যদি দুজনের অ্যামাউন্ট সেম হয়ে যায়, দুজনের অ্যামাউন্ট যদি সেম হয়ে যায়, তখন আমরা কোনটাকে কনসিডার করব, তখন বেসিক্যালি উই আর কনসিডারিং সল্ট হাইড্রোলিসিস। যেহেতু এখানে অ্যাসিড এবং বেস দুজনের পরিমাণ সমান হয়ে যাচ্ছে, এবার তুমি বলতে পারো যে স্যার যদি সমান হয়ে যায় তাহলে তো আমি কমপ্লিট নিউট্রালাইজেশন বলতে পারি বা সম্পূর্ণ প্রশমন বলতে পারি। বলতে পারবে না, তার একটা ছোট্ট কারণ হচ্ছে এখানে যে যে ক্ষারের প্রয়োগ আমরা করেছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সেটা একটা দুর্বল ক্ষার, সেটা কখনোই সম্পূর্ণরূপে ভেঙে যেতে পারে না। এইটা হলো এর মূল কারণ হিসেবে কিন্তু আসবে। এটা খুব দরকারি একটা জায়গা হতে চলেছে কিন্তু, ঠিক আছে, এটা খুব এফেক্টিভ, খুব এসেনশিয়াল একটি জায়গা। বারবার করে বলে দিলাম যে দুজনের যেহেতু পরিমাণ সমান, অর্থাৎ এটা সল্ট হাইড্রোলিসিস। আচ্ছা, নেক্সট যেটা কি, পিএইচ বার করতে বলেছে।
তাহলে তোমার যে এটা কি একটা উইক বেস এবং স্ট্রং অ্যাসিড, উইক বেস স্ট্রং অ্যাসিডের সল্ট হাইড্রোলিসিসে পিএইচ ক্যালকুলেট করার ফর্মুলাটা খুব সহজ। পিএইচ বার করব চটপট। পিএইচ সমান 7 মাইনাস হাফ পিকেবি মাইনাস হাফ লগ সি। এটা একদম ফর্মুলা রয়েছে, তোমাকে কোনো ডিরাইভেশন থেকে শুরু করে কোনো কিছুর দিকে যেতে হবে না, তুমি ডাইরেক্ট এইটা বসিয়ে দিতে পারো। 7 মাইনাস হাফ পিকেবি মাইনাস হাফ লগ সি। তো চুপচাপ জাস্ট ভ্যালু বসিয়ে দিতে হবে। 7 মাইনাস হাফ পিকেবির জায়গায় কত নেবে বাবু? কেবি দেওয়া আছে 10⁻⁻5, তাহলে মাইনাস লগ অফ 10⁻⁻5, অর্থাৎ এর ভ্যালু চলে এলো। আচ্ছা, হাফ লগ সি এই জায়গাটা একটু চেঞ্জ করার বিষয় কি, এখানে চেঞ্জ যেটা করতে হবে যে কনসেন্ট্রেশন, দেখো আলটিমেট সি এর যে জায়গাটা কি হচ্ছে, দুজনের ইকুয়াল অ্যামাউন্ট আছে, তাহলে চেঞ্জটা কোথায়? এটাকে তুমি জাস্ট করে দেবে 2, কারণ লিমিটিং রিএজেন্টের কনসেপ্ট এখানে আসছেই না, দুটোই সম পরিমাণ রয়েছে। যেটা পার্থক্য যেখানটা লোকজন করে না, সেই জায়গাটা তোমাকে এই দুটোকে কিন্তু যোগ করে নিতে হবে। কারণ দেখো আলটিমেট পরিমাণে সমান থাকতে পারে, কিন্তু ভলিউমটা কমছে, এটা তো তুমি বলতে পারো না। তুমি বলবে এখানে ভলিউম অতি অবশ্যই বাড়ছে, তাহলে 2/60 পয়েন্টটা অতি অবশ্যই দিতে হবে। তাহলে 2/60, এটা সি এর জায়গায় আসবে। জাস্ট এটাকে ক্যালকুলেট করবে, আমি এখানে ক্যালকুলেশনে শুধু শুধু ঝামেলা বাড়াচ্ছি না, তোমার আনসার হয়ে যাবে যথাক্রমে 3 নম্বর। পরের কোয়েশ্চেনটায় যাওয়া যাক, কনসেপ্টটা বুঝে নেওয়াটা হচ্ছে আসল। আচ্ছা, এইটাই একটি ভালো প্রশ্ন। কি বলেছে দেখো, কি বলেছে খুব ভালো করে যদি দেখো, দেখো ফেরিক ক্লোরাইডের সঙ্গে ফেরিক ক্লোরাইডের সঙ্গে অক্সালিক অ্যাসিডের বিক্রিয়া, খুব ভালো কথা, কোনোই প্রবলেম নেই। ফেরিক ক্লোরাইডের সঙ্গে অক্সালিক অ্যাসিডের বিক্রিয়ায় তুমি কি পাচ্ছ? ফেরিক ক্লোরাইডের সঙ্গে অক্সালিক অ্যাসিডের বিক্রিয়ায় অ্যাকুয়াস সলিউশন কন্টেইনিং পটাশিয়াম হাইড্রোক্সাইড, তো কি আসতে পারে? এখানে মূলত যেটা হবে, দেখো বেশি কিছু এখানে বলার নেই, এখানে বিক্রিয়ার মধ্যে দিয়ে যেটা তৈরি হবে সহজে বলে দিই সেটা কি, ফেরিক অক্সালেট। এইটাতে না আয়নিক ইকুইলিব্রিয়াম এবং আমাদের যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, সরি, আয়নিক ইকুইলিব্রিয়াম আর কোঅর্ডিনেশন কম্পাউন্ডস কোথাও মিলে গেছে। কেন? C2O4 আচ্ছা, C2O4 এর ক্ষেত্রে কি বিষয়টা? C2O4 এর ক্ষেত্রে দেখো তোমার কাছে চেয়েছে সম্পূর্ণ একটি আলাদা জিনিস। আমরা কোঅর্ডিনেশনের ওপরে এই বিষয়গুলো বিস্তারে পড়ে এসছি। একটু ছবিটা ড্রয়িং এর ক্ষেত্রটা একটু ভুল হলো। দেখো এটা একটা সিমেট্রিক্যাল বাইডেন্টেড লাইগ্যান্ড। দেখো সিমেট্রিক্যাল বাইডেন্টেডের যে সংখ্যাটা সেটাই সেকেন্ডারি ভ্যালেন্সি। তোমার কাছে সেকেন্ডারি ভ্যালেন্সি জিজ্ঞেস করেছে, তাহলে 3 দুগুণে তোমার উত্তর হবে যথাক্রমে 6। এখানে ফেরাস অক্সালেট তৈরি হয় অক্সালিক অ্যাসিডের সঙ্গে ফেরিক ক্লোরাইড সহযোগে যদি উৎপন্ন করো, ফেরিক হাইড্রোক্সাইড হয়ে তারপর ওখান থেকে ফেরাস অক্সালেট। তো এখানে যথাক্রমে আয়রনের চার চার মানে সব দিক মিলে 6টা জায়গা অক্সিজেন দিয়ে ভর্তি হচ্ছে, তাহলে সেকেন্ডারি ভ্যালেন্সি বা কোঅর্ডিনেশন নাম্বারের ভ্যালু কত হবে? 6 হয়ে গেল। কার্যকরী প্রশ্ন দেখো কি দিয়েছে, অল্প একদম বেছে বেছে রয়েছে যেগুলো হাইড্রোলিসিসেরই প্রশ্ন এরম ভাবে। আচ্ছা, পিএইচ অফ 0.02 মোলার অ্যামোনিয়াম ক্লোরাইড সলিউশন কেবি বলে দিয়েছে, চলো ডান। তোমাকে পিকে সল্ট বার করতে বলেছে, দেখো প্রশ্নটা কিভাবে করতে হবে, পিএইচ বার করতে বলেছে, তো এটা একটা সল্ট, যে সল্টটা তৈরি হয় একটা স্ট্রং অ্যাসিড
এবং উইক বেস সহযোগে স্ট্রং অ্যাসিড তথা উইক বেস সহযোগে উৎপন্ন হয়। কিরকম বিষয়টা? অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এবং তার সঙ্গে যদি তুমি HCl সহযোগে মানে এই কি বলে তুমি যদি হিট দাও তাহলে তৈরি করে অ্যামোনিয়াম ক্লোরাইড। এক্ষুনি যে কোয়েশ্চেনটা করে এলাম, উইক অ্যাসিড স্ট্রং বেস, তো পিএইচ ডাইরেক্ট সল্ট হাইড্রোলিসিসে বসিয়ে দেওয়া যাক। 7 মাইনাস হাফ পিকেবি মাইনাস হাফ লগ সি। WBJEE পার্সপেক্টিভে এই পোর্শন গুলোকে এত নিউমেরিক্যাল মানে আমি কোথাও দেখি না চট করে করাতে। স্টিল আমরা এখানে করে নেব, কারণ এই পোর্শন গুলো পরে আর স্কোপ পাওয়া যায় না। কারণ হাই ওয়েটেজ গুলো আমি কিছুটা চেষ্টা করছি, যেটা এখন তো করানো হবেই, কিন্তু মূলত মার্চ যেমন জিওসি টিওসি গুলো ওগুলো খুব হাই ওয়েটেজ টপিক, জিওসি কার্বনিল ওগুলো করিয়ে দিতে হবে। আচ্ছা 7 মাইনাস হাফ পিকেবি মাইনাস হাফ লগ সি 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 2 গুণ 10 টু দি পাওয়ার -2। ক্যালকুলেশন করবে, চলে আসবে 4.5। ওদিক থেকে যদি ক্যালকুলেশন করি আমরা লগ 2 মানে -2 -1.7 -0.85 প্লাস 0.85 ওই 5.35 এরকম একটা ভ্যালু পাবে, এক্সাক্ট চলে আসবে। আচ্ছা দেখো চলে আসছি বাফারে। আরো প্রশ্ন আছে বাফার। আচ্ছা বাফারের আমার যতদূর মনে পড়ছে, বাফারের এই প্রশ্নটা বোধ হয় না 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 ভেরি সরি, বাফার বলেছিলাম কিন্তু এর বাফারে সে অর্থে কোনো প্রশ্ন করানো হয়নি। আচ্ছা বাফার সলিউশন আমরা কাকে বলবো? বাফার সলিউশন বলতে গেলে একটু বলে নেওয়া দরকার ছোট্ট করে, যে বাফার সলিউশন বা দ্রবণ কাকে বলা হয়। বাফার সলিউশন হয় হচ্ছে কোনো একটা উইক অ্যাসিড অথবা উইক বেস তোমাকে নিতে হবে। কি বললাম? কোনো একটা উইক অ্যাসিড অথবা উইক বেস তোমাকে নিতে হবে। নিয়ে তুমি কি করবে? সেই উইক অ্যাসিড বা উইক বেস সহযোগে যদি পুরো ম্যাটারটাকে তুমি ডিল করতে চাও, কি হবে? তো উইক অ্যাসিড এখানে আমরা মূলত যেটা নিয়ে থাকি, যেমন ধরো এই যে 1 লিটার বাফার সলিউশন, আমি এখানে প্রশ্নটাকে আগে একটু বলে দিই। তোমার দেখো বাফারটা তৈরি হয়েছে এদের দুজনকে নিয়ে। এবার তোমার মনে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, স্যার এরাই বাফার করছে কেন? কারণটা হলো বাফার হতে গেলে এই রিজিয়নে একটা উইক বেস বা দুর্বল ক্ষারকের দরকার পড়ে, এবং তার সঙ্গে একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্যের দরকার পড়ে, স্ট্রং ইলেকট্রোলাইট অফ উইক বেস দরকার হয়। একটা উইক বেসের দরকার হয়, এবং সেই উইক বেস বা উইক অ্যাসিডের একটি স্ট্রং ইলেকট্রোলাইট আমাদের প্রয়োজন হবে। এটা খুব কার্যকরী একটা পয়েন্ট হিসেবে আসে কিন্তু, ঠিক আছে? খুব কার্যকরী একটি পয়েন্ট। তো এখানে কি চলবে ম্যাটারটা? ম্যাটারটা এরকম চলবে যে এবার প্রশ্ন, ঠিক আছে তুমি তো বাফার বানিয়ে দিলে, এবারের প্রশ্ন হচ্ছে বাফার সলিউশন করে তো কি করে? বাফার সলিউশন মূলত যেটা করে, যে বাফার সলিউশন পিএইচটাকে রেজিস্ট করে। মানে কোনো জায়গায় তুমি একটা সলিউশনকে বাফার বলছো, তার মানে হচ্ছে সেই সলিউশনের কাছে ক্ষমতা রয়েছে যে সংশ্লিষ্ট মিশ্রণে বা মিক্সচারের মধ্যে যদি অল্প অ্যামাউন্টে অ্যাসিড বা বেস, স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেস যদি তুমি ব্যবহার করো, সে কোনোভাবেই তার পিএইচ এর খুব গুরুত্বপূর্ণ বা খুব তাৎপর্যপূর্ণ কোনো চেঞ্জ দেবে না। পয়েন্ট ক্লিয়ার? কি বললাম? সে কোনোভাবেই পিএইচ এর খুব গুরুত্বপূর্ণ কোনো চেঞ্জ দিতে সাকসেসফুল নয়, এটা তোমাকে মাথায় রাখতে হবে।
তাহলে চেঞ্জ দিতে সাকসেসফুল নয়। এবার সেই চেঞ্জটা কি করা হয়, মূলত একটা খুব ছোট্ট মানে অল্প পরিমাণ তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার ব্যবহার করে আমরা পিএইচটাকে ডিস্টার্ব করার ক্রমশ চেষ্টা করে থাকি। কিন্তু এ কি করে, সেই চেষ্টাটাকে সফল হতে দেবে না। দেখো কিভাবে বাফারটা ওয়ার্ক করে। তো বাফার সংক্রান্ত যে কোনো প্রশ্ন আমরা যখন সলভ করব, আমরা করব হচ্ছে মূলত হেন্ডারসন ইকুয়েশনের থ্রু দিয়ে আমরা প্রবলেম গুলোকে সলভ করব। তাহলে হেন্ডারসন ইকুয়েশন কি, এটা কেমন বাফার, এটা হচ্ছে যথাক্রমে ক্ষারীয় বা বেসিক বাফার। বেসিক কারণ একটা উইক বেস আর ওই উইক বেসে স্ট্রং ইলেকট্রোলাইট কি হবে, এইটা হলো মেন ম্যাটার। দেখো কি লিখলাম, হেন্ডারসন ইকুয়েশন, হেন্ডারসন ইকুয়েশন লিখলাম। অ্যাসিডিক বাফারের ক্ষেত্রে পিকে এ হবে, অ্যালকালাইন বাফারের ক্ষেত্রে পিকে বি হবে। হলো, হেন্ডারসন একটা খুব বড় কাজ এখানে করবেন। দেখো ভালো করে দেখে নাও এবার, হেন্ডারসন তো তার মতন গেল, হেন্ডারসন নিয়ে কোথাও কোনো সমস্যা নেই। আচ্ছা কি দিয়েছিলাম ফর্মুলার ক্ষেত্রে, হ্যাঁ আচ্ছা এখানে ছোট সরি একটা ছোট চেঞ্জ আছে, মেনশন করতে ভুলে গেলাম এটা, সরি। এটা তো ক্ষারীয় বাফার, তো আমরা নেব পিওএইচ। তোমাকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে বলে দিলাম, এবার অঙ্কটাকে দেখবো। দেখো এইখানে আমাদের পিওএইচ এর ভ্যালু কত হবে, পিওএইচ হবে এখানে দেখো পিকেবি, পিকেবি বলে দিয়েছে আমাদের, হ্যাঁ পিকেবি 4.74 প্লাস লগ সল্ট 0.1 মোল অ্যামোনিয়া দুটো, এই দেখো সল্ট বাই অ্যাসিড 0.1 0.1 লগ 1 এর পার্ট 0, তাহলে পিওএইচ এর মান যথাক্রমে 4.74। এটা হলো পিওএইচ এর ভ্যালু। খুব ভালো কথা, পিওএইচ যদি 4.74 হয়, পিএইচ সমান কত হবে, 14 থেকে 4 বাদ গেলে 10, পিএইচ হবে যথাক্রমে 9.26। এটা হচ্ছে অ্যাকচুয়াল মিক্সচারের পিএইচটা হলো এটা। খুব ভালো কথা। এবার কি বলছে দেখো, প্রবলেমে এবারই তো আসল চেঞ্জ ইন পিএইচ, কত মোল HCl টু দা অ্যাবাভ সলিউশন, এত মোল পিএইচ টু দি অ্যাবাভ সলিউশন, এত মোল পিএইচ টু দি অ্যাবাভ সলিউশন। দেখো কি ধরনের এই HCl তুমি যদি অ্যাড করো, খুব ভালো কথা, HCl অ্যাড করলে কি ঘটনা ঘটবে, দেখো HCl যদি তুমি অ্যাড করো, দেখো কি হচ্ছে, HCl অ্যাড করলে মেজর যে প্রবলেমটা তৈরি হবে, HCl কি করে, HCl যখনই তুমি অ্যাড করবে, সে কি করছে, সে অ্যামোনিয়ার সঙ্গে কম্বাইন করে NH4Cl তৈরি করে। তাহলে আগে কত ছিল, এ আগে ছিল 0.1, এটা ইনিশিয়াল। এরপরে তুমি কি হলো 0.1 মাইনাস, এ দেখো এইটা হলো গল্প। তোমার কি দেখা যাচ্ছে, যে এখানে তুমি যখন অ্যাড করছো HCl, তখন সল্টের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে এবং ক্ষারের যে কনসেন্ট্রেশন দ্যাট ইজ অ্যামোনিয়া, সেটা যতটা পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইড বাড়ছে, ঠিক ততটা পরিমাণ অ্যামোনিয়া ডিক্রিজ করছে বা হ্রাসপ্রাপ্ত হচ্ছে, ততটা পরিমাণ হ্রাসপ্রাপ্ত হচ্ছে, দিচ্ছে, হ্যাঁ। যাই হোক, এর পরবর্তীতে কি করণীয় আছে আমাদের,
জাস্ট পিওএইচ কে পিওএইচ এর জায়গায় বসানো যাক। পিওএইচ পিকেবির জায়গায় প্লাস লগ সল্টের জায়গায় কত নেব? 5 আর দেখো লগ 3 হচ্ছে, লগ 3 হচ্ছে 0.48, 5.48, তাহলে পিএইচ কত? 9, 8.52, তাহলে 8.52 আর 9.26 মোটেই খুব লার্জ কিছু চেঞ্জ নয়। তো তোমার মোটামুটি ভাবে নতুন সলিউশনের পিএইচ কত আসবে? 852। দেখো বুঝলে কিনা? যতটা অ্যাসিড ততটা, এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা? বলুন। হুম 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 হুম। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, একটা চাইনি, চেঞ্জ ইন পিএইচ চেয়েছে, ভেরি সরি, চেঞ্জ ইন পিএইচ বলেছে। আচ্ছা পিএইচ এর কত চেঞ্জ হচ্ছে? সরি এইখানকার ভ্যালুটা, তাই তো দেখিনি এটা। আচ্ছা ডেল্টা পিএইচ, ভেরি সরি, আপ টু নিয়ারেস্ট ইন্টিজার। চলো এটা কত আসতে পারে? এটা আসতে পারে হুম 0.48। আরে আরে আরে, আমার ভুল হলো কি? একটা ছোট্ট ভুল হলো যে বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানটা একটা ছোট ভুল হলো, ক্যালকুলেশনে একটা ছোট ভুল হলো এখানটা। এই জায়গাটা একটা ছোট্ট ভুল হলো, আচ্ছা সরি, আমি একটু ক্যালকুলেশনটাকে করলাম না। 4.745 লগ 0.15, তাই ভাবলাম যে এতটা বড়। লগ 3 0.48 মানে হচ্ছে এটা হচ্ছে 5.225, হ্যাঁ 5.225। আচ্ছা দেখো ডেল্টা পিএইচ, পিএইচ এর ভ্যালু 5, পিওএইচ হলো, তাহলে পিএইচ আসবে, পিএইচ কত হবে? 5, 14 থেকে 5 বাদ দিলে 9.22, 8.78। দেখো তাহলে ডেল্টা পিএইচ, ডেল্টা পিএইচ এর ক্ষেত্রে কি হবে? ডেল্টা পিএইচ এর ক্ষেত্রে হবে এইখান থেকে ক্যালকুলেশনটা চলে আসবে। আমি এইচসিএল যদি দিই তাহলে এখান থেকে যেটুকু যা ক্যালকুলেশন কত আসছে, ওই 0 পয়েন্ট বোধ হয় ওই 48 ওরকম ধরনের ডেটা আসবে। দেখো জাস্ট সিম্পল লজিক, সিম্পল লজিকে চলে আসবে পুরোটা। কিছু একটা প্রিন্টিং এরর হলো কি, তাই হবে কি? বাফারের না ভ্যালু তো ঠিকঠাকই আছে, বাফার নিয়ে তো কোনো 0 টু, আই থিঙ্ক এটা 10⁻⁻² অর্ডারে নয়, -3 অর্ডারে থাকার কথা। যাই হোক, দিয়েছে যেটা আমাদের। চলো ঠিক আছে, মেন বক্তব্যটা হচ্ছে এইটা, তুমি যখন অ্যাসিড দিচ্ছ তখন সল্ট বাড়বে বেস কমবে, যতটা সল্ট বাড়বে তার ঠিক
সমপরিমাণ বেস কমবে? আচ্ছা এই দেখো বেস, এই দেখো পরের প্রশ্ন। বাফার সলিউশন কি বলছে? মিক্সচার অফ salt and an acid or base mixed in any particular quantities. পার্টিকুলার কোয়ান্টিটি ঠিক আছে, একটু ভালো করে ভেবে দেখো। আচ্ছা, ব্লাড ইজ আ ন্যাচারালি অকারিং বাফার সলিউশন কন্টেনিং, হ্যাঁ এই যে স্টেটমেন্টটা আছে, ব্লাডকে বলা হয় কার্বনেট বাইকার্বনেট বাফার, এটা একদম সঠিক স্টেটমেন্ট আছে, এই স্টেটমেন্টটা কারেক্ট আছে। তবে প্রথম স্টেটমেন্টটা কিন্তু কারেক্ট পুরোপুরি নেই, কারণ তোমাকে উইক অ্যাসিড অথবা উইক বেসের কথাটা মেনশন করতে হবে। ওই যে অ্যান্ড অ্যাসিড অ্যান্ড আ বেস, অ্যাসিড অ্যান্ড আ বেস মানে সেটা উইক অ্যাসিড উইক বেস, কারণ যে কোনো অ্যাসিড নিয়ে তুমি HCl ফেসিএল নিয়ে বলবে বাফার, একদমই নয়। বেস মানে সল্ট, ঠিক আছে সল্ট একটা তুমি নিচ্ছ, তার সঙ্গে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস নয়। অপশন 3 হবে। প্রথম স্টেটমেন্টটা খুব একটা কারেক্ট যায় না। দেখো প্রথম স্টেটমেন্টটা উইক অ্যাসিড বা উইক বেস এই কথাটা মেনশন করতে হবে। আদারওয়াইজ ম্যাটারটা দাঁড়াচ্ছে না। ভালো করে দেখো। একদমই ঠিক আছে। চলো 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 48 আগেরটাও ঠিকই আছে, ঠিকই আছে, চলো নিলাম। আচ্ছা, পিএইচ অফ অ্যান অ্যাকোয়াস সলিউশন কন্টেনিং এত মোলার, এই দেখো আবার আবার সেম। দেখো সলিউশনে কি আছে? বেনজোইক অ্যাসিড, যে কোনো অর্গানিক অ্যাসিড কার্বক্সিলিক যেখানে আছে সেটা উইক অ্যাসিড হিসেবে নিজের অস্তিত্ব জানান দেয়। অ্যান্ড 1 মোলার সোডিয়াম বেনজয়েড, ওই দেখো সোডিয়াম সল্ট অফ বেনজোইক অ্যাসিড, তার মানে উইক অ্যাসিড, এবং সেই উইক অ্যাসিডের স্ট্রং ইলেকট্রোলাইট, তাকে বলা হয় অ্যাসিডিক বাফার। নেওয়া যাক। পিএইচ সমান ডাইরেক্ট অ্যাসিডিক বাফার আছে, ভলিউম অফ বেনজোইক অ্যাসিড, হ্যাঁ অফ দিস বাফার সলিউশন। ওকে ওকে ওকে, তোমার কাছে কি চেয়েছে? ও দা ভলিউম, ভেরি সরি। তাহলে দেখো এটাকে কি করে করবো আমরা। পিকেএ এটা অ্যাসিডিক বাফার 4.2 প্লাস, দেখো কিছুই নয়, লগ আমরা কনসেন্ট্রেশনকে কিভাবে লিখতে পারি? নাম্বার অফ মোলস পার ভলিউম। তাহলে এখানে নাম্বার অফ মোলস, এখানে কত বলেছো? 1 মোলার ডিভাইডেড বাই টোটাল ভলিউম 300 প্লাস ভি, এটা হয়ে গেল বেনজোইক অ্যাসিডের জন্য। সিমিলারলি পরেরটা সোডিয়াম বেনজয়েট 1 মোলার, এটা আসা উচিত এইটা 300 প্লাস ভি, মানে আলটিমেট ভলিউমের জায়গাটা। বা তুমি আরো একটা করতে পারো, আরো একটা যেটা করা যেতে পারে, তুমি দুটোই 1 মোলার আছে ওই পোর্শনটা বলে একটা করতে পারো যে এইচ প্লাস এর কনসেন্ট্রেশনটা ফাইন্ড আউট করে সেখান থেকেও ভলিউমটা বার করা যেতে পারে। যদি লজিক্যালি করি আমরা, এটা দিয়েও করা যেতে পারে। তবে এখানে ভলিউমের যে ডেটাটা, দুটো অ্যাসিড, আচ্ছা টোটাল ভলিউমটা সল্ট বাই অ্যাসিড করে করলে কি হতো বেটার? প্রথম পার্টে আমরা যদি সল্ট বাই অ্যাসিড করে রেখে দিই, পিএইচ বলে দিয়েছে কি আমাদের? ওকে 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 ওকে, আচ্ছা এটা সব থেকে ভালো হয় যদি আমরা ডাইরেক্ট করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটা করি না। আচ্ছা একটা মিনিট দাঁড়াও, একটা মিনিট দাঁড়াও। এই ফরম্যাটটায় যদি ডাইরেক্ট না গিয়ে দেখো,
এই ফর্মুলা আরো সহজ করেও করা যায়, মানে দেখো লগ সল্ট বাই অ্যাসিড এস বাই এ ফরম্যাট রাখলাম। তোমার পিএইচ এর মান আমি খেয়ালই করিনি, পিএইচ এর মানটা এখানে দেওয়া আছে। দেখো ডেটাটা কত সুন্দর দেওয়া, এটা মাইনাস করলে এখানে আসছে 0.3 লগ এস বাই এ। দেখো 0.3 এর জায়গায় বসিয়ে দাও বাবা লগ 2। বোথ সাইডে লগ লগ কেটে যাক। সল্ট বাই অ্যাসিড সমান 2 ইকুয়াল টু 2L। ঠিক আছে, এবার তোমাকে ভলিউম বার করতে হবে, তো কোনো অসুবিধা নেই, তুমি কনসেন্ট্রেশন এবার ওইটা অ্যাপ্লাই করি। দেখো দুটোতেই কনসেন্ট্রেশনের জায়গায় 1 ডিভাইডেড বাই টোটাল ভলিউম যেটা রয়েছে। টোটাল ভলিউমটা তুমি কত নেবে, টোটাল ভলিউমটা তুমি কত নেবে? টোটাল ভলিউম কত নেবে আমাদের? আমি বলছি যে এখানেও ঠিক আছে, চলো দেখো কনসেন্ট্রেশন অফ সল্ট ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? দেখবে এখান থেকে রিলেশনটা ভেঙে দেবো, দুজনের কনসেন্ট্রেশন সেম। হুম, কনসেন্ট্রেশন। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি? ভলিউম, অ্যাসিডের ভলিউম আর এটার ভলিউমে কোনটা কি পেতে পারি? কার ভলিউম দেওয়া আছে আমাকে? আচ্ছা বাফার সলিউশন বেনজোইক অ্যাসিড অফ দিস বাফার সলিউশন টোটাল ভলিউম, দেখো টোটাল ভলিউম দেওয়া আছে 300। টোটাল ভলিউম দেওয়া আছে 300। ওকে দিতেই পারো তুমি, টোটাল ভলিউম দিতে কোনো অসুবিধা নেই। দেখো ভি অ্যাসিড প্লাস ভি সল্ট, তো অসুবিধা বিশেষ কিছু নেই। দেখো এখান থেকে যদি আমরা কোনাকুনি মাল্টিপ্লাই করি, ভি অ্যাসিডের জায়গায় ভি অ্যাসিড থাকলো প্লাস ভি সল্ট, হ্যাঁ হ্যাঁ ভি সল্টের জায়গায় এ দেখো ভি সল্টের, দেখো ভি অ্যাসিডের জায়গায় 2 ইন্টু ভি সল্ট, ভলিউম অফ সল্ট হচ্ছে 100 ml, তাহলে ভলিউম অফ সল্ট হলো 100। দেখো এবার মেন ইকুয়েশনে বসিয়ে দিই, 300 ইকুয়াল টু ভলিউম অফ অ্যাসিড প্লাস 100, তাহলে ভলিউম অফ অ্যাসিড ইকুয়াল টু 200 ml। খুব ভালো প্রশ্ন, 200 আসছে। দেখে নাও দেখে নাও দেখে নাও, জাস্ট ডিরেক্ট করে দিলাম, ডিরেক্ট করে দিলাম। হুম 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 হুম। দেখো এটা আমি তাও একবার একটু অন্য একটা জায়গা থেকে চেক করবো, এটা আমি করলাম। যদি ইন কেস একটা ফরম্যাটের জন্য আমি একটু ভাবছি,
কনসেন্ট্রেশন মানে আমি নাম্বার অফ মোলস বাই ভলিউম করছি, এখানে কনসেন্ট্রেশনে মোলারিটি ইনটু ভলিউমও করা যায়। যদি সেক্ষেত্রে সেইটা একবার আমি একটু চেক করবো, তোমরাও দেখবে এটা আনসারটা 100 আছে কিনা। যদি থাকে তাহলে আমি এটা এটা আরেক ফরম্যাটেও করে দেবো। তবে ঠিক আছে, আপাতত আমি এটাকে কাটবো না, কারণ এটা কনসেপচুয়ালি একদিক থেকে ভুল নয়। আচ্ছা, কি দিয়েছে? কে ফর অ্যাসিটিক অ্যাসিড, কে বি ফর এ দেখো কি হচ্ছে, সোজা প্রশ্ন, এটাও সোজা প্রশ্ন। এটা আবার এটা দিয়েছে বাফার বটে, এটা সল্ট হাইড্রোলিসিস। কিভাবে দেখো, এটা একটা উইক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হলো একটি উইক বেস। কোনো প্রবলেম নেই, উইক অ্যাসিড সুন্দরভাবে উইক বেস, তো দুজনের কম্বিনেশনে এই যেটি তৈরি হচ্ছে, এইটি এই দুয়ের কম্বিনেশনেই তৈরি হচ্ছে। হ্যাঁ, যা বলছিলাম, দেখো অ্যামোনিয়াম অ্যাসিটেট, অ্যামোনিয়াম অ্যাসিটেটের যদি তুমি ফর্মুলাটি দেখো, সেটি কি হবে? তার মানে এটা একটা সল্ট, যে সল্টটা তৈরি হয় একটা উইক অ্যাসিড এবং একটি উইক বেসের সংমিশ্রণে, একটি উইক অ্যাসিড এবং একটি উইক বেসের সংমিশ্রণে তৈরি হওয়া একটা সল্ট। তা কি এর বিশেষত্ব? এর বিশেষত্ব খুবই ক্লিয়ার। এর বিশেষত্ব আমরা এখানে কি করব, ডাইরেক্ট ফর্মুলায় চলে আসবো। বাফার সল্ট হাইড্রোলিসিস, যেটা উইক অ্যাসিড প্লাস উইক বেসের জন্য প্রযোজ্য হয়, 7 প্লাস হাফ পিকেএ মাইনাস হাফ পিকেবি, 7 - হাফ পিকেএ মাইনাস হাফ পিকেবি, এটাকে নেওয়া হয়। পিকে এর জায়গায় কত নেব গো? এ দেখো 1.8 ইন্টু 10⁻⁻5, এটাকে হিসেব করলে পাওয়া যায় 4.74 হাফ পিকে। সেম গল্প, আমি এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য করলাম। আলটিমেট আনসার হবে 7। দুটোই উইক অ্যাসিড উইক বেস, সল্টটায় 7 প্লাস হাফ পিকে মাইনাস হাফ পিকেবি, গল্প শেষ। যেহেতু দুটো কে কেবি সেম আছে, তাহলে এই পোর্শনটা কেটে গিয়ে পিএইচ এর ভ্যালু 7। আচ্ছা, যদি আসি, এটা লাগবে না, যদি আসে, দেখো উইক বেস এর একটা প্লট, এইটা হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশনের প্লট। এবার টাইট্রেশনের প্লট জেনারেলি তো আসার কথা নয় তোমাদের, মানে ডাব্লিউবিজি লেভেলে, এবার দেখো বলা যায় না ওইভাবে, এটা বলতে হ্যাঁ এটা ঠিক যে ওইভাবে প্রেডিকশন করা উচিত নয় এই ধরনের পরীক্ষায়, তো এখানে প্রেডিকশন দিয়ে লাভও নেই। বলো বলো বলো, কি হবে? এটা না মানে কি বলি, এটা ইনফরমেশনটা তোমাকে শেয়ার করে দিই, সেটা কাজের হবে। এই যে গ্রাফটা, প্রথম দুটো, এটা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, সিগময়েডাল উইক অ্যাসিড স্ট্রং বেস,
এটা উইক অ্যাসিড উইক বেস। ফার্স্টেরটা হয় আমাদের জন্য যেটা চেয়েছে উইক বেস প্লাস স্ট্রং অ্যাসিড। এখানে পলিপ্রোটিক অ্যাসিড এদের পরীক্ষায় তো খুব একটা দেয় না। পলিপ্রোটিক অ্যাসিডের ক্ষেত্রে এরকম ৩ বার জিনিসটা ওঠে, ৩টে ইকুইভ্যালেন্স পয়েন্ট ওখানে আলাদা আলাদা অবজার্ভ হবে। তোমাকে আপাতত আমি জাস্ট টেকনিক এগুলোকে বলা হয় সিগময়েডাল কার্ভ। সিগময়েডাল, এই যে এখানে একটা পিএইচ এর জাম্প পাবো, এইটা অ্যাকচুয়ালি জাম্পটা আরো ভালো পাওয়া যায়। আচ্ছা দাঁড়াও, কাজের প্রশ্নের দিকে, সলিবিলিটির প্রশ্নেই যাব। সলিবিলিটি থেকে কাজের, হ্যাঁ সলিবিলিটি বা সলিবিলিটি প্রোডাক্টের কথা বলা হচ্ছে। আচ্ছা এটাতে কি দিয়েছে দেখো, জার্কোনিয়াম ফসফেট। জার্কোনিয়াম ফসফেট আমাদের কাছে ফর্মুলা হিসেবে এইটে। আচ্ছা এটা সলিউবিলিটি পড়তে গিয়ে তুমি এটা কোন টাইপের মধ্যে পাবে? তুমি এটা পাবে যথাক্রমে A3B4 টাইপের মধ্যে। A3B4 এটাকে ভাঙলে কি কি পাওয়া যাবে A3B4 কে? 3A4 প্লাস 4B3 মাইনাস কেএসপির ভ্যালু যথাক্রমে কি কি আসবে? কেএসপি আসবে 3S হোল কিউব গুণ দিস ইজ দ্য রিলেশন। তাহলে এখানে কত আসছে? 27S কিউব, 4 4 is 16, 64, it's 256 S to the power 4, 8116। এটা টোটালটা মাল্টিপ্লাই করলে পাওয়া যায় 6912 S to the power 7। এটা হচ্ছে রিলেশন বিটুইন solubility and solubility product for which kind of salt? A3B4 type of salt। এটা হবে 1/7। আলাদা করে কিচ্ছু না, জাস্ট 2 নম্বরে টিক করব। এই ধরনের প্রশ্ন কিন্তু খুব কার্যকরী ভূমিকা নেবে। হলো এটা এটা রিলেশন বিটুইন, এই ধরনের প্রবলেমকে বলে, এটা তুমি পাবে সলিবিলিটি প্রোডাক্ট। আচ্ছা হোয়াট ইজ সলিবিলিটি প্রোডাক্ট যদি ছোট করে একটু বলে দিই। সলিউবিলিটি প্রোডাক্টের যে কনসেপ্ট, এই কনসেপ্টটা মূলত অ্যাপ্লিকেবল হয় কাদের জন্য? এই কনসেপ্টটা মূলত অ্যাপ্লিকেবল হয় স্পেয়ারিংলি সলিউবল সল্টের জন্য। তাদের জন্য those which substances are sparingly soluble, মানে যাদের অ্যাকচুয়াল ওয়েট, যাদের অ্যাকচুয়াল সলিউবিলিটি যে কোনো পার্টিকুলার সলভেন্টে খুব বেশিও নয় খুব কমও নয়, মানে একটা কি বলবো খুব অল্প দ্রাব্য, মানে এগুলোকে বলা হয় স্পেয়ারিংলি সলিউবল। মানে ধরো 100% মধ্যে দেখা গেল 20% সলিউবিলিটি বা 10% সলিউবিলিটি। কিন্তু একেবারেই সম্পূর্ণভাবে ইনসলিউবল এটা কিন্তু বলা হচ্ছে না। তো তাদেরকে বলা হয় স্পেয়ারিংলি সলিউবল সল্ট বা স্পেয়ারিংলি সলিউবল সল্ট। এবার বা জলে স্বল্প দ্রাব্য লবণ। এবার এই স্পেয়ারিংলি সলিউবল যে সমস্ত সল্ট জিনিসপত্রের কথা বলা হচ্ছে সেগুলো কোথায় কাজে লাগছে? সহজ হিসেব ভাই, সেগুলো কাজে লাগছে হচ্ছে তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সলিউবিলিটি কি, কোনো এক পার্টিকুলার টেম্পারেচারের মধ্যে কোনো এক পার্টিকুলার সাবস্টেন্স কতটা দ্রবীভূত বা কতটা ডিজলভ হতে পারে সেটাই তার সলিউবিলিটির প্রমাণ। এখানে সলিউবিলিটির ভ্যালুটা মানে কি হচ্ছে এক্স্যাক্ট প্রেডিক্ট করা
যথেষ্ট ডিফিকাল্ট একটা টাস্ক হয়ে যায়। এবার সলিউবিলিটিটা ঠিকঠাক প্রেডিক্ট করতে না পারার ফলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এই জায়গায় এক্সাক্ট ভ্যালু পাওয়া যায় না এবং সলিউবিলিটি প্রোডাক্টও আয়নিক প্রোডাক্টের মতন ভীষণভাবে একটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। টেম্পারেচার যদি পরিবর্তন হয় তাহলে সলিউবিলিটি প্রোডাক্টের যে কনস্ট্যান্ট ভ্যালুটা, সেই কনস্ট্যান্ট ভ্যালুটা কিন্তু পরিবর্তন হবে। এটা খুব এফেক্টিভ একটা পয়েন্ট তোমাকে জানাচ্ছি। ঠিক আছে? তো আমি প্রথম নিউমেরিক্যালটা করে তোমাকে দেখালাম যে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমায় দেবে, যেখানে সলিউবিলিটি তথা সলিউবিলিটি প্রোডাক্টের মধ্যে আমাদের রিলেশন বার করতে দেবে। এরকম র‍্যান্ডমলি এই ধরনের কোয়েশ্চেন দেয়। এই পার্টটা থেকে তো রেগুলার কোয়েশ্চেন WBJEE তে পাওয়া যাবে। ঠিক আছে? হুম। আগে এক, এক করে টাইপ ধরে, ধরে করে আসতে হবে। যেমন ধরো এই একটা প্রশ্ন। আচ্ছা, সলিউবিলিটি প্রোডাক্ট প্রসঙ্গে বলতে গিয়ে থিওরিটা ছোট্ট করে বলে দিই। কখন সলিউবিলিটি প্রোডাক্টের ৩ টে কন্ডিশন। কি, কি? QIP লেস দ্যান KSP, QIP গ্রেটার দ্যান KSP এবং QIP ইকুয়াল টু KSP। এটাতে আমরা কি পাবো? এটাতে আমরা পাবো আনস্যাচুরেটেড সলিউশন। আচ্ছা, হোয়াট ইজ আনস্যাচুরেটেড সলিউশন? আনস্যাচুরেটেড সলিউশন মানে তাদের কথা বলা হচ্ছে যেগুলো ক্লিয়ারলি সলিউবল, সেই সমস্ত সলিউশন যারা ক্লিয়ারলি জলে সলিউবিলিটি শো করে। ঠিক আছে? আরেকটা ধরনের ক্যাটাগরি কি হতে পারে? যেমন ধরো এই যে এইখানে কি তৈরি হয়? এই কন্ডিশনটা হচ্ছে আইডিয়াল ফর প্রেসিপিটেশন বা প্রেসিপিটেট ফরমেশনের জন্য আইডিয়াল স্টেপ হিসেবে গ্রহণযোগ্যতা পাবে এবং কিউএসপি গুলো কিউআইপি এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন। আচ্ছা, কি কেএসপি মানে তো ঠিক আছে, সলিউবিলিটি প্রোডাক্ট। হোয়াট ইজ দ্য আইডেন্টিফিকেশন অবজার্ভড বিহাইন্ড কিউআইপি? কিউআইপি কাকে বলা হয়? কিউআইপি বলা হয় হচ্ছে আয়নিক প্রোডাক্টকে। আয়নিক প্রোডাক্টকে বলা হয় কিউআইপি, মানে দুটো আয়নের গুণফল। তাকে আমরা বলি কিউআইপি। বোঝা গেল পয়েন্টটা? তো আয়নিক প্রোডাক্ট যখন সলিউবিলিটি প্রোডাক্টের চেয়ে বড় হয়ে যাচ্ছে, তখন একটা সলিউশন আন্ডারগোস প্রেসিপিটেশন। তো ওপরের যে প্রশ্নটা, এটা বেশ থিওরি প্র্যাকটিক্যালের মাঝামাঝি একটা সিচুয়েশন। কি বলেছে দেখো, হোয়াট হ্যাপেন্স when অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাডেড গ্র্যাজুয়ালি, মানে অল্প 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 করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করা হচ্ছে, তার মধ্যে সলিউশন কন্টেইনিং, তার মধ্যে কি রয়েছে? সলিউশনের মধ্যে রয়েছে যথাক্রমে 1 মোলার A2+ এবং 1 মোলার B3+, এবং সেখান থেকে আমরা সংশ্লিষ্ট জায়গাটা এইটা দুটোর হাইড্রোক্সাইড পাচ্ছি। খুব ভালো কথা, কোথাও কোনো সমস্যা নেই। আচ্ছা, কেএসপি গুলো দেওয়া আছে। তো তুমি এটাকে কিভাবে করবে? তোমাকে একটা সহজ টেকনিক বলি। তুমি এটা করার একদম সিম্পল একটা টেকনিক। কি সিম্পল টেকনিক? হচ্ছে কেএসপির ভ্যালুটা বসিয়ে দাও। আচ্ছা, বলেছে কি প্রেসিপিটেট হবে। আচ্ছা, প্রেসিপিটেট হতে গেলে কি হবে? দিস ইজ কেএসপি। কেএসপির যে জায়গাটা আছে কখন হবে? যখন কিউআইপি, যখন আয়নিক প্রোডাক্ট সলিউবিলিটি প্রোডাক্টকে ওভারকাম করবে। যখন আয়নিক প্রোডাক্ট সলিউবিলিটি প্রোডাক্টকে ওভারকাম করবে,
তখন আমরা দেখতে পাবো প্রেসিপিটেশন। যখন আয়নিক প্রোডাক্ট সলিউবিলিটি প্রোডাক্টকে ওভারকাম করবে তখন আমরা সেখানে প্রেসিপিটেট ফরমেশন পাবো। তো তুমি এই জায়গা থেকে তাকিয়ে যদি দেখো, দুটোতে আমরা যদি OH মাইনাসের কনসেন্ট্রেশন গুলো খেয়াল করি, দেখো দুটো ক্ষেত্রে আমরা এখানে A2 প্লাসের জায়গায় ভাই কত নেব, 1 ইন্টু OH মাইনাস এর হোল স্কোয়ার। প্রথমটার জন্য তাহলে OH মাইনাস কত পাচ্ছি আমরা, OH মাইনাস কে আমরা পাচ্ছি যথাক্রমে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। BOH হোল 3 জায়গাটা কি পাবো, এটার ক্ষেত্রে পাওয়া যাবে, আচ্ছা এটা OH মাইনাস অফ বি, এটা OH মাইনাস অফ এ, কত পাওয়া যেতে পারে বাবা এখানে, এটা পাবো আমরা 3 ইন্টু, দেখো তোমার দুটো জায়গাতে তুমি OH মাইনাস এর কনসেন্ট্রেশন পেয়েছো। দেখো কোন তুমি NH4OH কে কন্টিনিউ এর মধ্যে অ্যাড করে যাচ্ছ। NH4OH যদি অ্যাড হয় তাহলে OH মাইনাস এর কনসেন্ট্রেশন কি হচ্ছে, বাড়বে। OH মাইনাস এর কনসেন্ট্রেশন বাড়বে, তাহলে কি বলছে, তাহলে কে ফার্স্টে প্রেসিপিটেট পড়বে। দেখো আয়নিক মানে আয়নের কনসেন্ট্রেশন KSP, তাহলে এই দুটোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি এখানে OH মাইনাসের যে কনসেন্ট্রেশন, একটায় 10 টু দি পাওয়ার মাইনাস 5 আছে, একটায় 10 টু দি পাওয়ার মাইনাস 6 আছে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে OH মাইনাসটা কি হচ্ছে, এই যে বেড়ে গেছে। এবার বিষয়টা হচ্ছে BOH হোল 3 এর ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, BOH হোল 3 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন যথেষ্ট কম। OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন যদি কম হয় তার মানে কি, তার মানে হচ্ছে লোয়ার কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ইজ সাফিসিয়েন্ট, মানে অল্প OH মাইনাসের কনসেন্ট্রেশন ইজ সাফিসিয়েন্ট BOH হোল 3 কে প্রেসিপিটেট ফেলার জন্যে। মানে আবার বলছি সিলেক্টিভ প্রেসিপিটেশন বলা হয় এগুলোকে। তুমি কি করছো, তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করে আস্তে 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 OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন বাড়াচ্ছ, এবং তখন কমন আয়ন এফেক্ট বা এই আয়নিক প্রোডাক্ট বেড়ে গিয়ে প্রেসিপিটেটটা ফেলে। এখানে কি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে এখানে আলটিমেট যেটা হচ্ছে যে OH মাইনাস concentration coming from source B is lesser than OH minus ion concentration coming from solution A। তার মানে এটা বলছে যে এখানে প্রেসিপিটেট দুটোতেই হতে পারে, কিন্তু BOH হোল 3 এর ক্ষেত্রে প্রেসিপিটেট তাড়াতাড়ি পড়বে। কেন তাড়াতাড়ি পড়বে, কারণ এখানে OH মাইনাস এর কনসেন্ট্রেশন অল্প, 10 টু দি পাওয়ার মাইনাস 6 মোলার OH মাইনাস is sufficient to get precipitated BOH হোল 3। তার মানে এর যে প্রেসিপিটেশন এর যে হাইড্রোক্সাইড ফর্মিং এবিলিটি অ্যাজ প্রেসিপিটেট সেটা বি তে আগে আসবে দেন এ, কারণ এর কনসেন্ট্রেশন ওইটুকু থেকেও ইকুয়াল রিলেশনশিপটা মেনটেন করছে। এই জায়গাটা কাজে লাগবে, মানে এটা হবে, মানে এর OH মাইনাস কনসেন্ট্রেশন লো হয়েও ইকুয়ালিটি মেনটেন করছে, তার মানে অ্যাকচুয়ালি আগে প্রেসিপিটেট কে পড়েছে, মানে ইকুইলিব্রিয়ামটা মেনটেন করছে। তার মানে এ অল্প OH মাইনাস কনসেন্ট্রেশনে যদি ইকুইলিব্রিয়াম মেনটেন করতে পারে তার মানে অবভিয়াসলি সে আগেই প্রেসিপিটেট ফেলবে। এটা বলতে চাইছে, এই ধরনের প্রশ্ন কিন্তু সলিউবিলিটিতে একটা ইম্পর্টেন্ট জায়গা রাখবে।
এটাও দেখো প্র্যাকটিক্যালের অ্যাপ্রোচের প্রশ্ন। অন পাসিং HCl থ্রু আ স্যাচুরেটেড সলিউশন অফ BaCl2 অ্যাট রুম টেম্পারেচার হোয়াইট টার্বিডিটি কি মনে হয়? যেমন সেকেন্ডেরটা একটু কমন আয়নের ব্যাপার রয়েছে। দেখো সেকেন্ড স্টেটমেন্টটা, একটু সেকেন্ড স্টেটমেন্টটার দিকে খেয়াল করো। ভালো করে দেখো সেকেন্ড স্টেটমেন্টটা। হুম 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 হুম। কি বলবে? সহজেই বলা যেতে পারে। দেখো এটাও কনসেপচুয়াল, এটা কারেক্ট হবে, এটাও কারেক্ট হবে। কিভাবে? প্রথমটাই দেখো তোমায় কি বলেছে? অন পাসিং স্যাচুরেটেড স্যাচুরেটেড সলিউশন অফ BaCl2, এখানটায় দেখো দুটোর মধ্যেই একই বক্তব্য। Cl মাইনাস আছে BaCl2। এবার তুমি যদি এখানটায় সাজিয়ে দেখো, Ba2 প্লাস এই Cl মাইনাস, যদি তুমি HCl অ্যাড করো ওই Cl মাইনাসের কনসেন্ট্রেশন বাড়বে, অর্থাৎ আয়নিক প্রোডাক্ট বাড়বে। আয়নিক প্রোডাক্ট বাড়লে KSP যখন ইকুয়ালিটি মেনটেন করছে তখন সেখানে কি হয়তো প্রেসিপিটেট ফরমেশন খুব ভালো হচ্ছে না, কিন্তু এইটা তো অবশ্যই তৈরি হতে পারে হোয়াইট টার্বিডিটি। টার্বিডিটি মানে হয়তো প্রেসিপিটেট নয়, প্রেসিপিটেট বলতে একটা ওই একটা সলিড অ্যাপ্রোচ, একটা থকথকে ভাবটা থাকবে। টার্বিডিটি মানে একটা ঘোলাটে জাস্ট একটা হোয়াইটিশ একটা ওই সলিউশন, দইয়ের ঘোল টাইপের। আর পরেরটা তো ক্লিয়ারলি হবে HCl is passed through a saturated solution of NaCl, sodium chloride is precipitated due to common ion effect। একদম তাই। কমন আয়ন এফেক্ট হলে কি হয়? আয়নিক প্রোডাক্ট সলিবিলিটি প্রোডাক্টকে ওভারকাম করে, ইকুইলিব্রিয়ামটা ব্যাকওয়ার্ডে চলে যায়, ফরওয়ার্ডে না এসে পশ্চাৎবর্তী হয়ে যায়, এবং তার জন্যে কি হয়? আয়নিক প্রোডাক্ট বেড়ে গিয়ে সলিবিলিটি প্রোডাক্টকে ওভারকাম করে যায়, প্রেসিপিটেট ফর্মেশনটা সহজ হয়ে যায়। দুটো স্টেটমেন্ট ট্রু, এইটা হবে। হুম হুম। স্টেটমেন্ট, ও আচ্ছা আগেরটাই ছিল এটা। সলিবিলিটি প্রোডাক্ট অফ Ab2, দেখো ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন A2 প্লাস B2 মাইনাস, হ্যাঁ বসিয়ে দেওয়া যাক। Ab2, আচ্ছা Ab2, Ab2 এর ক্ষেত্রে বলে দিই সাজানোটা। তাহলে বসিয়ে দাও 1.2 ইন্টু 10⁻⁻⁴ আর 24 ইন্টু 10⁻⁻5 করে দাও, তাহলে সুবিধা হবে। হোল স্কোয়ার করলে 576 মতো আসবে। এই ধরনের প্রশ্ন ডিরেক্ট পাবে, তুমি ডিরেক্ট এই ধরনের প্রশ্ন পাবে। হুম হুম। হি 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 হি। কি বলেছে? কি হতে পারে গো? ডাইরেক্ট করে দাও। বলো বলো বলো, ডিরেক্ট পারবে। এত সোজা প্রশ্ন এটা। না 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 না।
সোজাই তো, ক্যালকুলেট করতে হবে জাস্ট। সব করে ঠোরে কত মোটামুটি যদি এখানে আমি ভ্যালু বসিয়ে দিই, ওই তো 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -4, 24 হলো। আচ্ছা, এটা একটা কাজ করি, তাহলে কত হচ্ছে 12 12 24, 144 -10, 576। কি সব করলাম? হ্যাঁ, তাহলে মোটামুটি কত আসবে? ওই তো আসতে পারে -15 মোটামুটি। ক্যালকুলেটটা একবার দেখে নি, দাঁড়াও, ক্যালকুলেট জাস্ট একবার ইউজ করেই, বেকার টাইম ওয়েস্ট করবো না। কত আসছে? হ্যাঁ, এটা যদি তাই হয় 5.76 ইন্টু, হ্যাঁ এরকম আসছে, এইটা আসছে, এটা আছে ফার্স্ট এরটা করলাম ক্যালকুলেশন এদিক। আচ্ছা, এই দেখো ডাইরেক্ট এট হোয়াট পিএইচ জাস্ট বিগিনস টু প্রেসিপিটেট, মানে ইকুয়ালস থাকবে, ইকুয়ালস এর ওই রিলেশনটা কেএসপি দেওয়া আছে, জাস্ট এখান থেকে হাইড্রোক্সাইড কনসেন্ট্রেশন বার করলেই চলে আসবে। না, এটা বাদ দেওয়া উচিত নয়, এটা পুড়িয়ে দেওয়া উচিত। না, বলো 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 কি হবে? ডিং ডিং ডিং। কি হবে? জাস্ট বিগিনস টু প্রেসিপিটেট, এই জায়গাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে বিগিনস টু প্রেসিপিটেট, এই জায়গাটা বিগিনস টু প্রেসিপিটেট মানে ইকুয়ালস, কিছুই নয়, কেএসপি ইকুয়াল টু ম্যাগনেসিয়াম 2+ এবং OH মাইনাস। তুমি এখানটা থেকে দেখো 10 টু দি পাওয়ার -11, Mg2+ এর জায়গায় কি হবে? Mg2+ এর জায়গায় নেব 10 টু দি পাওয়ার -1, 0.1 কে। হুম 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 0.1, 10 টু দি পাওয়ার -10, 10 টু দি পাওয়ার -5, তার মানে সহজে পিএইচ হবে, সরি পিওএইচ হবে। আনসার ইজ 9, 5 পিএইচ 9, পিএইচ 9 আসবে। তাহলে এগোবো, দাঁড়াও, কার্যকরী প্রসিডিওরের নিউমেরিক্যাল করা যাক। দরকারি কি কি বলছে? ক্যালসিয়াম ফসফেট। হ্যাঁ, ক্যালসিয়াম এরকম একটা করলাম, CA3PO4 হোল 2,
A3 ক্যালসিয়াম ফসফেট, তো আমি তোমাকে এটা একটু বলে দিই, তুমি এটা পেরে যাবে। Ca3PO4 হোল 2 মানে A3B2 রিলেশন হচ্ছে এমনিতে কমন টাইমে যদি বলি 108 s⁵, ওটাকে W/M দিয়ে করা যাবে কনসেন্ট্রেশনটাকে, ওই 5 মানে আনসার ওই হিসেবে অ্যাডজাস্ট হয়ে যাবে। 100 ml মানে টোটাল ভলিউমটা তুমি ডাব্লু ওই 100 ml মানে কত, 0.1। হ্যাঁ, আমরা যে টাইপটা খুঁজতে চেয়েছিলাম সেই টাইপটা চলে এসছে, এই টাইপের নিউমেরিক্যাল মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, সলিউবিলিটি প্রোডাক্ট ইনভলভিং কমন আয়ন এফেক্ট, এর জন্য প্রেসিপিটেট ফরমেশনটা ট্রিগার্ড হয়, এর জন্য প্রেসিপিটেট ফরমেশনটা আরো তাড়াতাড়ি হওয়া সম্ভব। এটা একটি খুব কার্যকরী বিক্রিয়া হিসেবে কিন্তু উঠে আসবে, খুব কার্যকরী টাইপ অফ প্রবলেম হিসেবে উঠে আসবে। কেন আমি কি বললাম দেখো, সলিউবিলিটি প্রোডাক্ট ইনভলভিং কমন আয়ন এফেক্ট, এই লাইনটা খেয়াল করো। সলিউবিলিটি অফ বেরিয়াম সালফেট, হ্যাঁ হ্যাঁ দেখো, ইন কার মধ্যে বলেছে, K2SO4, K2SO4। তাহলে বেরিয়াম সালফেটের মধ্যে 2- কমন আছে, K2SO4 এর মধ্যে 2- কমন আছে। আচ্ছা, বেরিয়াম সালফেট কেমন টাইপের সল্ট? বেরিয়াম সালফেট একটা সিম্পল এবি টাইপের সল্ট হচ্ছে বেরিয়াম সালফেট, সিম্পল এবি টাইপের সল্ট। তো এবি টাইপের সল্ট যদি হয়, রিলেশনটা কি? KSP ইকুয়াল টু S এর স্কোয়ার। কাম অন, দেখো Ba2 প্লাস প্লাস SO4 2-, খুব ভালো কথা। সলিউবিলিটি প্রোডাক্টের জায়গা থেকে 10⁻⁻10 KSP। দেখো, বেরিয়াম 2+ এর জন্য S এখানে হবে, এখানে খেয়াল করো S প্লাস 0.1। এবার তুমি বলতে পারো যে স্যার এটা কোথা থেকে এলো? দেখো, এইটা এবং এটার সোর্স হচ্ছে ফ্রম স্পেয়ারিংলি সলিউবল সল্ট BaSO4, এবং এর সল্ট হচ্ছে ফ্রম K2SO4 নিজে, K2SO4 নিজে এখান থেকে আসবে। তো এই ধরনের প্রবলেম গুলোকে যখন আমরা এরপরে পরবর্তীতে ডিল করব, তখন কি করব, বেশ কয়েকটা করতে দেবো এটা তোমাকে। এই অ্যাসাইনমেন্টটা আমি জাস্ট এই ক্লাসটা শেষ হবে, তুমি ইমিডিয়েটলি জিনিসটা আজকেই পেয়ে যাবে। S এর স্কোয়ার প্লাস, দেখো যেখানে অলরেডি S এর মান খুব ছোট, S এর ভ্যালু খুব ছোট, সেখানে S এর স্কোয়ার কিউব টু দি পাওয়ার 4, এই যে হায়ার পলিনোমিয়াল গুলো আছে, এগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন সবসময়ই থাকবে, এবং এগুলোর প্রশ্ন থাকলে কোয়াইট ন্যাচারাল তোমাকে সেগুলো ডিল করতেও জানতে হবে। তো সেই ডিলিং এর ব্যাপারেই এখানে কথা হোক। তাহলে এই পার্টটাকে তুমি কি করবে? নেগলেক্ট করবে। দিস পোর্শন শুড বি নেগলেক্টেড। এবার কেন এই পোর্শনটাকে নেগলেক্ট করা হবে? এই পোর্শনটাকে যেটা বললাম যে অলরেডি একটা স্পেয়ারিংলি সলিবল সল্ট, যার স্কোয়ার বা কিউবের কোনো সারবত্তা নেই, যার স্কোয়ার টার্ম বা কিউবের প্র্যাকটিক্যালি কোনো সারবত্তা নেই। তো সেই জন্য এটা খুব এসেনশিয়াল ফ্যাক্ট হিসেবে উঠে আসে, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্প্যাক্টফুল ফ্যাক্ট হিসেবে এই জিনিসটা আসবে। তো যাই হোক, যা বলছিলাম, তো এইটাকে নেগলেক্ট করা হলো। তাহলে 10⁻⁻
-10, তাহলে তোমার আনসার হয়ে গেল। এস এর মান হবে 10⁻⁻৯। আচ্ছা, তোমাকে কি বলেছে? গ্রাম পার লিটার। আচ্ছা, এটা হচ্ছে মোল পার লিটার, হলো মোল পার লিটার, মোল থেকে গ্রাম। বেরিয়াম সালফেট 1 মোল, 233 হয়ে যাবে। সহজ বিষয়। সলিউবিলিটি প্রোডাক্ট ইনভলভিং কমন আয়ন এফেক্ট, জায়গাটা খেয়াল রেখো, জায়গাটা খেয়াল রেখো। সেম স্টোরি দেখো, মিক্সড উইথ, রেশিও ফাইন্ড আউট করতে হবে। এই এত বেরিয়াম নাইট্রেট, এত সোডিয়াম ফ্লুরাইড, খুব ঝামেলার কিছু নয়। 25 ইন্টু 5 ইন্টু 10⁻², বেরিয়াম নাইট্রেটের জন্য, সল্টের জন্য 2, সোডিয়াম ফ্লুরাইডের জন্য 25, 50, ওখান থেকে 125, 250, 250 মানে হচ্ছে এখান থেকে আমাদের 2.5, আর নিচ থেকে আমাদের 50/0.5, 0.5। ভালো কথা। এখান থেকে তোমার জন্য ইম্পর্টেন্ট কে? Ba2+, এখান থেকে F মাইনাস। কেএসপি কত বলেছে দেখো, কেএসপি 5 ইন্টু 10⁻⁻7। ও, ভেরি সরি। কি করতে হবে গো? করতে হবে 2.5 F মাইনাস, F মাইনাস, এটা কত আসতে পারে? 0.25, 25 ইন্টু 10⁻⁻1, 25 ইন্টু 10⁻⁻2, তাহলে কত হচ্ছে? 625 ইন্টু 10⁻⁻3, ওপরে গেলে এতে 5 দিয়ে গেলে এটা 125-25 মতো হবে রেশিও। ওরকমই একটা রেশিও দেখো পাওয়া যাচ্ছে, ভ্যালু তো তাই বলছে। অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দাওয়া, আই থিঙ্ক একটা ভ্যালুতে আর যদি আমি এটা কোড না করলে হবেও না। কত আসতে পারে? 50। ও আচ্ছা আচ্ছা, টোটালটাও তো একবার করা উচিত ছিল আমাদের। আচ্ছা, আমরা যদি টোটালটা করি, 50
টোটালের হিসেব করলে কত আসছে একবার আমি জাস্ট একটু দাঁড়াও, আমি ক্যালকুলেটর চেক করে দিই একবার জাস্ট। 2.5 এ 0.05 01 5 এর ইনভার্স 2 প্লাস 2 তাহলে 5 এর ইনভার্স 4। হ্যাঁ আচ্ছা 5 আসছে না, 5 আসছে 1 আসছে। জিরো পয়েন্ট ফাইভ বাই 50। হুম, মানে আমি যদি মোটামুটি ভাবে, আচ্ছা এখানে যদি আমি একটা রাফলি যদি একটা ছোট্ট হিসেব করে নিই, মানে আমি যদি একটুখানি বেরিয়াম 2+টা, হ্যাঁ 2.5 ডিভাইডেড বাই 50 আর এফ মাইনাসটা 0.5 4। হুম, কত আসছে 25/500 1/20, তাহলে হচ্ছে 5 ইন্টু 10⁻⁻²। হলো, তাহলে 10⁻⁻4 1.25। একটা করা যায় যে এটাকে 125 1.25 বাই 500 1/4 0.25 25 ইন্টু 10, ওটাই করতে হবে। আচ্ছা এখানে তার মানে আমাদের এখানে এই এন ফ্যাক্টরটার রেলিভেন্স নেই, এটাকে আলাদা করে নিয়ে দরকার নেই, জাস্ট তুমি মিলিমোলের অ্যাপ্রোচেই যাও, জাস্ট সিম্পল মিলিমোলের অ্যাপ্রোচেই ডিলটা করো, তাও হয়ে যাবে অঙ্কটা। 1.25, তাহলে 1.25 যদি হয় এখানকার ভ্যালুটা একটু চেঞ্জ করবো জাস্ট, এটা একটা জিনিস আমি খেয়াল করিনি। এটা কত হবে 125 ইন্টু কত হচ্ছে 2 2.5। কিন্তু একটা প্রবলেম তাও থাকছে, ক্যালকুলেশনে 25 ইন্টু 125, ভেরি সরি 125 125 125 1.25 1/40 ঠিক দিয়েছে এটা, এফ মাইনাসে 2.5 2.5 6 কেটে গেল 0.5 0.5 আসছে। একবার ভ্যালুর জায়গাটাকে একটু চেক করতে হবে, আমি একটুখানি এটা 0.5 মানে অ্যাকচুয়াল হচ্ছে এটা 5 হওয়ার কথা, আমি রেশিওটা
আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে 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 অঙ্কটা তো চলে এসছি। হ্যাঁ 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 হ্যাঁ, অঙ্কটা তো চলে এসছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অঙ্কটা তো চলে এসছে এই জায়গাটা প্রায় এই এরিয়াটাতে। একবার একটু সরি ফর দি ডিলে, একটুখানি আমি ক্যালকুলেশনের জায়গাটা চেক করলাম এখানে। 2.5 ইন্টু 10⁻², এফ মাইনাসের জায়গাটা দেখো 10⁻² এর হোল স্কোয়ার, 5 ইন্টু 10⁻⁻7। তাহলে এখানে কত আসছে? 2.5 ইন্টু 10⁻⁻6, বোঝো। আর এখানে 5 ইন্টু 10⁻⁻7, হ্যাঁ ওপরে গেলে 5। ডান, তাই ভাবলাম। এন ফ্যাক্টরটা করার এখানে দরকার নেই। আর একটা ছোট্ট জায়গায় আমি খেয়াল করিনি, নিজেই বলে, এই কনসেন্ট্রেশনে টোটাল ভলিউমটাকেও তো ইনক্লুড করতে হবে না? টোটাল ভলিউমটাকে নিতে হবে। চলো ডান ডান ডান। একই জিনিস মাইনাস ল কেএসপি দিয়ে ফাইন্ড আউট করতে হবে। এটা দেওয়া আছে ভ্যালু অফ মাইনাস ল গ্রাম পার লিটার। গ্রাম পার লিটারকে তুমি সিলভার ক্লোরাইড আছে, এটা মোল পার লিটার করে নেবে। 1.434, 100 10⁻², এটা হয়ে যাবে 10⁻⁻5 মোল পার লিটার। পাঁচ। ডান ডান ডান। এ দেখো, সলিউবিলিটি আন্ডার কমন আয়ন, বা এই যে CaF2 না, এটা জলেই দিয়েছে 100 ml। তুমি কি করবে, 100 ml যেটা আছে এটাকে 1000 ml এ নিয়ে যাবে। দেখো 2.34 ইন্টু 10⁻³ 100 ml, এটা হলে 1000 এ কত? এই যে 1000। সলিউবিলিটি হচ্ছে 2.34 ইন্টু 10⁻² গ্রাম পার লিটার। 2.34 কত আসছে বাবু? এটা 40, আর ওখানে 40 40 78 -2। দেখো 234 ইন্টু 10⁻⁻4 78। আচ্ছা, দেখো 3 ইন্টু 10⁻⁻4 মোল পার লিটার। এটা বেরিয়ে গেল CaF2 এস। তাহলে KSP সমান কত লিখবো? 4s³ হয় 10⁻⁻, কত হচ্ছে? 108, 27, 108। কি সব লিখছি, -12। 0108, 0108 10⁻⁻8। সিলভার ক্লোরাইডের সলিবিলিটি ম্যাক্সিমাম, AgCl will be ম্যাক্সিমাম। কি হয়? কমন আয়ন এফেক্ট সলিবিলিটি ডিক্রিজ করে। তার মানে ক্রস, দেখো সিএলটা কমন আছে, সিএলটা কমন আছে, সিলভারটা কমন আছে। সহজ জাস্টিফিকেশন। This will be the water, deionized water will be the correct answer. ঠিকই আছে, এখানে অনেক প্রশ্নই। হ্যাঁ এখানে আচ্ছা, একটুখানি যে টাইপ গুলো দেখানো দেখিয়ে দিই। আচ্ছা, মোলার মাস দিয়ে দিস, দেখে একই রকম অ্যাপ্রোচ, অনেকগুলো নিউমেরিক্যাল একই রকম আছে। দেখো করে এসছি।
হ্যাঁ, এই দেখো, এটা HW তে দেবো। এ দেখো জিঙ্ক হাইড্রোক্সাইড ইন সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউবিলিটি আন্ডার কমন আয়ন। এটা অবশ্যই HW। এই সমস্ত কেরামতি কেন ভাই? হ্যাঁ, চলো, চলো, চলো। আচ্ছা, এটা ভালো প্রশ্ন। এটা কিছু না, এটা আমি হেল্প করে দিচ্ছি। দুটো জায়গায় দেখো, এখান থেকে এত মোলার ক্রোমেট আর এত মোলার Cl, দুটো থেকে তুমি কি করবে? Ag+ এর কনসেন্ট্রেশন বার করবে। যেটা Ag+ এর কনসেন্ট্রেশন বেশি, সেটা তাড়াতাড়ি প্রেসিপিটেট করবে। করে দেবো, চাপ নেই। পরের দিন মানে নেক্সট ভিডিওর আমি স্টার্টিং এই করে দেবো, যদি প্রবলেম হয়। 4-5টা অঙ্ক তো করতে দিই, প্রচুর তো করিয়ে দিলাম। একটা সাইবেলটেরাস সলিবিলিটি হালকা আছে, এই একটা করিয়ে দেবো, চাপ নেই। এটা তো পিওর ওয়াটার, নরমাল 4s³ বসাবে, 4s³ বসালে বেরিয়ে যাবে। আলাদা করে আর কিছু বলার নেই। তাহলে মোটামুটি একটা প্রবলেম সলভিং সেশনে কিন্তু মানে প্রবলেম সলভিং না, থিওরির মধ্যে দিয়ে বললাম। যদি মনে হয় যে না এটার আরো একটা প্রবলেম করানোর দরকার আছে, অবশ্যই আমাকে বলো। তাহলে আমি এই শুক্রবারেও এর উপরে আরো প্রবলেম দেবো, বুঝতে পারলে? সেখানে সাইমultaneous সলভ এগুলো টুকটাক যা আছে আরো প্রবলেম দেবো। না হলে আমি এইটার তো ক্লাসটা তোমরা আজকে পেয়ে যাচ্ছ, এটা আমাকে অন্তত বৃহস্পতিবারের মধ্যে বলে দিও। আমি সেই অনুযায়ী তো ক্লাসটাকে রেডি করবো পরেরটা। একটুখানি আমাকে বলে দিও কাইন্ডলি, হ্যাঁ? আমি এটার আরো প্রশ্ন করিয়ে আসবো। ঠিকই রয়েছে আলাদা। চ্যানেল সাবস্ক্রাইব করার বিষয়-টিষয় যা রয়েছে সেগুলো তো সব করতে হবে। যারা ভিডিওগুলো দেখছো, ভিডিওর কমেন্টটা করো, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ? থ্যাংক ইউ। আজকে আর কথা বাড়াচ্ছি না। নেক্সট শুক্রবার দেখা হচ্ছে। খুব ভালো করে পড়াশুনো করো প্রত্যেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। পরের ভিডিওয়ে দেখা হচ্ছে। বাই।